দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। আজ একাত্তর স্টুডিওতে আমি সাথে আছি শফিক আহমেদ এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একাত্তর স্টুডিওতে আলোচনা করতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা এই বিজয়ের মাসে যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন জয়নুল আবদিন ফারুক, এবং আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশেষ করে তিনি ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্টের আন্দোলনের পর অনিবার্য কারণে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং সেই সরকার এরই মধ্যে 4 মাস পার করেছে। মহাকালের সময়ে এটি হয়তো বা অনেক বড় সময় নয়, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সময় এই 4 মাস। এবং যে আন্দোলন, জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে অনেক বড় ভূমিকা রেখেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী। তিনি 29 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি প্রতিবাদ মিছিলে শেষে তিনি বক্তব্য রেখেছিলেন। আমরা শুরুতেই সেই বক্তব্য শুনে আসতে চাই। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী, আপনি সাথে আছেন। আপনি 29 জুলাই যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলে, সেই সময় আপনার এই বক্তব্য দেওয়ার পর আপনার সাথে আপনার বাম পাশে ডান পাশে থাকা শিক্ষকরা কিন্তু তাদের অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে তারাই প্রথম শেখ হাসিনা তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রীর ছবি কিন্তু তারা নামিয়ে ফেলেছিলেন। যে ধরনের বক্তব্য আপনি দিয়েছিলেন সেই সময়, তার যে স্পিরিট, তার যে প্রত্যাশা, সেটি গেল 4 মাসে আপনি কতটুকু দেখতে পারেন এবং আপনার কাছে কতটুকু দৃশ্যমান? ধন্যবাদ। দেখুন, 29 জুলাই যে বক্তব্যটি আপনারা একটু আগেই দর্শকদের উদ্দেশ্যে প্রচার করেছেন, সেই বক্তব্যটি ছিল একটি অবরুদ্ধ সময়ের বক্তব্য, একটি নৃশংস সময়ের বক্তব্য। সারা দেশ একটি দানবীয় শক্তির আগ্রাসনে বিপন্ন হয়ে গিয়েছিল। সারা দেশের শিক্ষার্থীরা বিপন্ন বোধ করছিল। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনারা জানেন যে 25, 26, 27, 28 তারিখ থেকে কিন্তু সারা দেশে কারফিউর মাঝে স্কুল কলেজের শিক্ষার্থীদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল। সারা দেশে শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছিল, গুম করা হচ্ছিল, তাদেরকে ধরে নিয়ে আপনার মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নির্যাতন করা হচ্ছিল। এবং আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই গণ অভ্যুত্থানে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনারা জানেন। যেমন হরতাল কারফিউগুলোর মাঝে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন কর্মসূচি পালন করেছে। প্রত্যেক দিন ঢাকা রিচা মহাসড়কে গিয়ে তারা অবরোধ করেছে। একদিনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পিছিয়ে থাকেনি, থেমে থাকেনি। আর আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাদের সাথে সবসময় থেকেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগ্রামের একটি চরিত্র আছে, একটি ঐতিহ্য আছে। সেই জায়গা থেকে আমি সবসময় তাদের সাথে থাকি। আর 29 জুলাই আমি যখন এই কথাগুলো বলেছি, তখন আসলে একজন শিক্ষক হিসেবে আমার নীরব থাকার কোনো সুযোগ ছিল না। যখন সারা দেশে আমার শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে, তখন আমি এতটাই বিপন্ন বোধ করছিলাম, আমি এতটাই অসহায় বোধ করছিলাম, এতটাই ক্ষুব্ধ হয়েছিলাম যে তখন আমার মনে হয় নিজের উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমার শিক্ষার্থীরা কোথায় আছে, আমি তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের কাছে যেতে হবে আমাদেরকে। এবং একটা বিষয় আমি পরিষ্কারভাবে খেয়াল করছিলাম যে যেভাবে নিপীড়ন চলছিল, এবং মানুষ তো কারফিউর কারণে, হরতাল ইত্যাদি কারণে তো মানুষ আসলে ভয়ে ঘরের ভিতরেই ঢুকে গিয়েছিল। এবং সেই দানবীয় শক্তি তো মনে করছিল তারা আবার
জনগণকে দমন নিপীড়ন করে হত্যা করে তারা ক্ষমতায় টিকে থাকবে। তো ওই দিন বিক্ষোভ মিছিলের পরে যে একটা ছোট্ট সমাবেশ হয়েছিল, সেদিন আমার ভাবনায় ছিল যে মানুষকে ঘর থেকে বের করতে হবে। এই দেশকে রক্ষা করতে হলে, শিক্ষার্থীদেরকে বাঁচাতে হলে, জীবন বাঁচাতে হলে, এই দানবীয় শক্তির হাত থেকে দেশ এবং দেশের শিক্ষার্থীদের রক্ষা করতে হলে মানুষকে ঘর থেকে বের হতে হবে। এবং ওই সংক্ষিপ্ত বক্তব্যে আমি আমার 2 মিনিটের মতো একটি বক্তব্য। প্রথমে আমি হত্যাকাণ্ডের বিচার চেয়েছি, আমি আমার শিক্ষার্থীদেরকে ফেরত চেয়েছি। না, আমি বলছি যে এই যে হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন, ফেরত চেয়েছেন, যারা তাদেরকে গুম করা হয়েছিল, সরকার তো 4 মাস, অর্থাৎ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটি 4 মাস পার হলো, তার কতটুকু পাচ্ছে? আমি সেদিকেই যাচ্ছি। তাহলে এই একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রত্যাশা হয়তো ছিল একটা জাতীয় সরকার হতে পারে, কিন্তু যেভাবেই একটি সরকার হয়েছে, সেই সরকারের প্রধান যিনি আছেন তার প্রতি এদেশের আপামর জনসাধারণের একটা আস্থা আছে। এবং আমরা তো মনে করি আমরা সৌভাগ্যবান যে তার মতো একজন মানুষ এই সময়ে এই সরকারের দায়িত্ব নিয়েছিলেন, যার আন্তর্জাতিকভাবে যার মর্যাদা আছে। ফলে তার কাছে প্রত্যাশা এবং এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাগুলোতে গত 4 মাসে যে অগ্রগতিগুলো হয়েছে, সেটা আসলে আমি বলবো না যে খুব বেশি সুখকর। কারণ একটা জিনিস, এখন পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা আমরা গণমাধ্যমে জানি না এখন পর্যন্ত, এবং সেই তালিকা প্রকাশ করা হয়নি। যারা এই হত্যাকাণ্ডের জড়িত তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের বিচার কাজ শুরু হয়নি। এবং যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা বলছি যে সহযোগিতা তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ক্ষতিপূরণ দিতে হবে। এবং যারা আহত হয়ে আছেন, সবচেয়ে দুঃখের বিষয়, আহতরা কিন্তু বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে, তারা কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছে না। ফলে যেই প্রত্যাশা এই সরকারের প্রতি আমাদের ছিল, সেই প্রত্যাশার জায়গায় কিন্তু সরকার সফল হয়নি। কারণ আমি আপনাকে বলি যে হ্যাঁ, 4 মাস, আপনি শুরুতেই বলেছেন 4 মাস খুব বড় কোনো সময় নয়, কিন্তু খুব বড় সময়। কারণ আমি আপনাকে একটা ইতিহাস থেকে একটা রেফারেন্স দিই। 1932 সালে, 1929 সাল থেকে 32 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে মহামন্দা, তারপরে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট তিনি ক্ষমতায় এসেছিলেন। সে 100 দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং তার কর্মসূচির 3টি বিষয় ছিল, 3টি আর দিয়ে ব্যাখ্যা করা হয়: রিকভারি, রিকনস্ট্রাকশন, রিফর্ম। এবং তিনি অত্যন্ত সফল হয়েছিলেন। অর্থাৎ এই 3 মাস, এই 100 দিনে তিনি টিউনটা সেট করে দিয়েছিলেন যে দেশ কোন দিকে যাবে। আমাদের এই সরকার কিন্তু সেই টিউনটা সেট করতে পারেনি। আসবো আপনার কাছে আলোচনায়, ডক্টর মোহাম্মদ জলালউদ্দিন, আপনি সাথে থাকবেন। জলালউদ্দিন ফারুক, আপনি তো নির্বাচিত 7 বারের এমপি, চিফ হুইপ ছিলেন, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসনের আপনি উপদেষ্টা। আপনারা এই ছাত্র জনতার, অর্থাৎ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা, যে ত্যাগ, সেটা আপনার কতটুকু ধারণ করতে পারেন এজ এ রাজনৈতিক দল হিসেবে, সেই দলের একজন কেন্দ্রীয় নেতা হিসেবে? দেখুন, প্রথমে আপনাকে এবং 71 টেলিভিশনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘদিন পর একটা স্বাধীন চেতার 71 টেলিভিশনে উপস্থিত হতে পেরেছি, এমন একজন ব্যক্তির সাথে, যে ব্যক্তিটি শিক্ষক, আমার বাবাও শিক্ষক। ওনার বক্তব্য আপনি আমাদেরকে দেখিয়েছেন, শুনিয়েছেন। অত্যন্ত অভূতপূর্ব একটি ভাষণ। সরকার পতনের আন্দোলনে যে অভূতপূর্ব সাড়া জাগানো বক্তব্য উনি দিয়েছেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে, অনেক অনেক ধন্যবাদ ওনাকে 71 টেলিভিশনের পক্ষ থেকে। জনাব শফিক আহমেদ, আপনি অত্যন্ত একজন পুরাতন এবং বিজ্ঞ সাংবাদিক। 5 বছর পর এই 71 টেলিভিশনে আসার সৌভাগ্য হয়েছে। যে 71 টেলিভিশনের কথা মনে হলে মনে হয় যুদ্ধের 71 টেলিভিশন। সে 71 টেলিভিশনকে বাংলাদেশে যে স্বৈরাচারের পক্ষ অবলম্বন করে যেই সকল বক্তব্য অনিয়ম তুলে ধরা হয়েছিল, সে 71 টেলিভিশন আজকে এমন একজন শিক্ষক, যে শিক্ষককে তার বক্তব্য শুনিয়ে আজকে 71 টেলিভিশনকে আপনি যে পর্যায়ে আপনারা নিয়েছেন, সেজন্য আরেকবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যে স্বাধীনতা এনে দিয়েছিল স্যারের মতো বক্তব্য দিয়ে, আমাদের খোকন মুগ্ধের রক্তের বিনিময়ে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা, সেই জন্য 71 টেলিভিশন অতীতের সকল কিছু ভেদাভেদে ভুলে গিয়ে নতুন উদ্যমে সাহসিকতার সহিত ডক্টর ইউনূসের এই 4 মাসের ইন্টেরিয়াম গভর্নমেন্টের অবদান এবং ছাত্র জনতার আন্দোলন অবদানের জন্যই আজকে সঠিকভাবে এই কথাগুলো তুলে ধরতে পেরেছেন। অতীতে আজকে কি এই
গোলাম রাব্বানি, জয়নুল আবদিন ফারুককে আপনি এখানে আনতে পারতেন? এই সাহস কোনোদিন আপনার থাকতো না, ছিল না। এখন সে সাহসের জন্যই আবারও ৭১ টেলিভিশনকে অভিনন্দন। একটাই চেতনা, একটাই বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শে গড়া দল যেই নেতাকে জীবনে শেষ করে দিয়েছে একটা ষড়যন্ত্রকারীরা, সেই নেতার বিধবা স্ত্রী বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অভূতপূর্ব সাড়া পেয়েছে, মানুষের কাছে রাস্তায় থেকেছে। সেই স্বৈরাচার এরশাদের দাবা রক্ত চক্ষু উত্তোলন করেও বাংলাদেশের রাজনীতি টিকেছিল। তারই কারণ 1991 সালে সেই শাহাবুদ্দিন সাহেবের রশি টানিয়ে যে নির্বাচন, যার একটা পুলিশ ছিল না, সেই নির্বাচনে আমি এমপি হয়েছিলাম। সেখানে একটাই ছিল সততা শাহাবুদ্দিনের, যে আমি এমন এক নির্বাচন উপহার দিব যে নির্বাচনে পুলিশ পাহারার দরকার নেই। সেদিন আমি দেখেছি শাহাবুদ্দিন সরকার বলেছে যে ওয়ার্ডে ভোট কেন্দ্র, যে ইউনিয়নে ভোট কেন্দ্র, সেই ইউনিয়নে যদি একটা ভোট কারচুপি হয়, সেই ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারশিপ থাকবে না। এটা নিশ্চয়ই আপনি পুরাতন সাংবাদিকতার মনে পড়ে। সে এই কথাগুলো বলার অর্থ অনেক জঞ্জাল, অনেক সাধনা, অনেক অত্যাচার, অনেক নিপীড়ন, অনেক আয়নাঘর, অনেক অত্যাচার, ডিজি, ডিএফআই, এনএসআই, পুলিশ, ডিবি, মেহেদি, হারুন, সকল অত্যাচার উতরিয়ে যে ছাত্র জনতার বিপ্লব, সেই বিপ্লবের পরে আজকে যে অবস্থা আমরা আসছি, সে অবস্থার চেতনার প্রতি যে সম্মান জনগণ এখনো দেখিয়ে যাচ্ছে, সে সম্মানকে যদি রক্ষা করতে হয়, তাহলে রাজনীতিবিদ যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, যারা আপনাদের সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করার লড়াই ছিল, যারা আপনারা কথা বলতে পারতেন না, সে কথা বলার অধিকার ফেরত দিয়েছে, সেই সরকার আপনাদেরকে যেরকম সম্মান দিয়েছে, জনগণকে সে সম্মান দিতে হবে একটি কারণে, আর যেন বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগের এজলাসে লাথি না মারা হয়, এমন সম্মান, এমন চেতনা আমরা ওনার কাছে চাইব। 91 সালে উদাহরণ যেভাবে দিয়েছি, যেন আয়নাঘর না হয়। তাই আজকে আমার এই স্যারের বক্তব্য, এই চেতনা, আমরা একটাই বিশ্বাস করি, ছাত্র জনতা না, দীর্ঘদিন ধরে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারের বিরোধী আন্দোলনে আস্তে 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 রূপ নিতে নিতেই তো শেষ পর্যায়ে এই আন্দোলন, ওনাদের বক্তব্য, আমাদের বক্তব্য, জাতীয়তাবাদী শক্তির সমর্থন, বাংলাদেশের সকল পর্যায়ের দলগুলো যে আন্দোলনে অতিথি ছিল, তাদের সমর্থনে আজকের এই বিজয়, আজকের এই ৭১। আপনি বলছেন যে 15.5 বছরের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ছাত্র জনতার যে জুলাই আগস্টের অভ্যুত্থান, এবং সেটিতে আপনারা সমর্থন দিয়েছেন, সরাসরি সেখানে উপস্থিত ছিলেন, আন্দোলন করেছেন। জনাবুদ্দিন ফারুক, আপনি জানেন যে গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা এই অন্তর্বর্তী সরকারকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে দেখেছি। সে চিন্ময়ের ঘটনা, চট্টগ্রামে একটি ইসকনের সমাবেশ থেকে আমরা বলতে পারি যে সেই সমাবেশ শেষে বাংলাদেশের পতাকার উপরে ইসকনের গেরুয়া পতাকা তুলে দেওয়া হয়েছিল, উত্তোলন করা হয়েছিল, যেটির ঘটনায় মামলা হয়েছিল রাষ্ট্রদ্রোহ চিন্ময়। তারকে আবার আটক করে চট্টগ্রামে নেওয়ার পর একজন আইনজীবী আরিফুল ইসলাম আলিফ, তাকে হত্যা করা হয়েছে। একই রকমভাবে বাংলাদেশের নানা ঘটনা প্রবাহ নিয়ে আমরা বাংলাদেশে যারা সাংবাদিকতা করি, মাঠে আমরা যে ধরনের তথ্য পাই, কিন্তু ভারতের গণমাধ্যমে তা আমরা বলতে পারি যে পুরো উল্টো তথ্য ভারতের পত্রপত্রিকা, বিশেষ করে টেলিভিশনগুলোতে সেগুলো প্রচার হচ্ছে। তা নিয়ে সরকারের দিক থেকেও আমরা নানান তৎপরতা দেখছি। আপনি তো 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, আপনি তো ভারতও সেই 1971 সালে বাংলাদেশকে সহায়তা করেছে। এখন ভারত কেন এরকম করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে, যেখানে ভারতে আশ্রয় নিয়েছে সদ্য শিক্ষক শফিক সাহেব? এর মূল কারণ একটা, শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। শেখ মুজিব বাংলাদেশে যদি 71 সালে বুট্টু ইয়াইয়ার সাথে সমঝোতা না করত, মাওলানা ভাসানী আসসালামু আলাইকুম শব্দটা শুনতো, বাংলাদেশের এই করুণ অবস্থা কোশ্চিনকালে হতো না। আমার মতো খালি পায়ে হাফ প্যান্ট পরে ট্রেনিং নিয়ে বাংলাদেশে যুদ্ধ করাও লাগতো না।
সেদিন যদি 22 পরিবারের বিরুদ্ধে শেখ মুজিব কথা বলতো, সেদিন যদি মাওলানা ভাসানীর কথা মতো শেখ মুজিব চলতো। 71 সালের যুদ্ধে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন, সেটাকে নিয়েও কত কেলেঙ্কারি শেখ হাসিনা করেছেন। আজকে আমি শুধু এইটুকু বলতে চাই, যেহেতু সময় কম, বাংলাদেশের ইতিহাসকে চেঞ্জ করতে চেয়েছিলেন শেখ মুজিবুর রহমান। আল্লাহ পাক সেদিন সেই তরুণ সেনাবাহিনীর জওয়ানদের কারণে শেখ মুজিব সেদিকে আগাতে পারেন। যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা এনেছে বলে স্বীকার করে, স্বাধীনতার সপক্ষের লোক, তারা স্বাধীনতা ঘোষণা করেছে। আমি প্রমাণ দিতে পারি, একটা আওয়ামী লীগের নেতা কোনোদিনও কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। তারা রেখা, শ্রীদেবী, অমিতাভের ছবি দেখে দিন কাটিয়েছে, যুদ্ধে অংশগ্রহণ করে। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনাকে তারা ভারত আশ্রয় দিয়েছে, কিন্তু ভারত বাংলাদেশের ভারতের গণমাধ্যমগুলো এরকম করছে কেন? এবং আজকে গতকাল হাসিনার বক্তব্য ভারত সরকার সমর্থন করে না, বিক্রম মিস্ত্রি একটা বক্তব্য দিয়েছেন। হ্যাঁ, আইনি উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনিও বলেছেন যে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, সেরকম তিনি আশা করেন। দেখেন, আশা তো করতে পারি, অনেক আশা করেছিলাম শেখ মুজিবের কাছেও, অনেক আশান্বিত ছিলাম। 1996 সালে কারচুপির ভোটের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পরও আমরা আশা করেছিলাম গণতন্ত্র থাকবে। সেদিন আমরা 116 জন এমপি নিয়েও সেদিন সংসদে গিয়ে আমরা প্রতিবাদ করেছি, কথা বলেছি। সেই সুযোগটুকু শেখ হাসিনা থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম। সে আশা তো আমরা করতে পারি, কিন্তু সে আশা অর্থ এই নয় যে তারা যদি প্রমাণ দিত পাসপোর্টের যেদিন মেয়াদ শেষ হয়ে গেল সেদিন যদি শেখ হাসিনাকে বাংলাদেশে তারা হস্তান্তর করত, তাহলে আমরা মনে করতাম যে অতীতের সকল কেলেঙ্কারি ভুলে গিয়ে নতুন উদ্যমে ডক্টর ইউনূস যে ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার সপক্ষের লোক ভারত সমর্থন করে, যে কথাটুকু আজকে মিশ্র সাহেব বলতে চেষ্টা করছেন সংসদীয় কমিটিতে প্রশ্নের উত্তরে, এটা আমি বিশ্বাস করি না। তাদের অন্তরে জ্বালা এটাই যে শেখ হাসিনাকে কেন ছাত্র জনতা আন্দোলন করে তাকে ক্ষমতাচ্যুত করা হলো। যদি তাই না হতো, আশ্রয়ের পরে এত 100টা মামলা হওয়ার পরও, রেড অ্যালার্ট অর্থাৎ এটা কি ইন্টারন্যাশনাল কোর্টে আবেদন করার পরও কেন তাকে আজও হস্তান্তর করা হয় না? তাহলে মিশ্রের এই কথা আমি বিশ্বাস করি না, হিন্দুস্তানকে আমি বিশ্বাস করি না। হিন্দুস্তান চেয়েছে 7 সিস্টারের মতো আরেকটি বাংলাদেশকে সিস্টার 8 সিস্টার করে শেখ হাসিনার সাথে তাকে চিফ মিনিস্টার করে বাংলাদেশকে রাজ্যত্ব কায়েম করতে চেয়েছিল। তাই আমি গতকাল একটি কথা বলেছিলাম, যেটা আপনার টেলিভিশনে প্রচার করেছেন, আগরতলায় আমার পতাকা অপমান করেছ, চিন্ময়ের নামে একটা স্কনের লোককে তোমরা সমর্থন দিয়ে আমার পতাকার উপর তোমরা হস্তক্ষেপ করেছো, আমার বিরুদ্ধে বক্তব্য দিয়েছ। মমতাকেও আমি বলেছি, এত বাড়াবাড়ি আপনার করা দরকার নাই। ব্রাহ্মণবাড়িয়া আগরতলার কাছে, আগরতলা ব্রাহ্মণবাড়িয়ার কাছে, ব্রাহ্মণবাড়িয়ার লোক দ্বারাই সেই আগরতলাকে আমরা দমাই দিতে পারি। কিন্তু আমাদের এই নোবেল বিজয়ী ডক্টর ইউনূস একটি জিনিস প্রমাণ করেছে, ক্ষমতা নেওয়ার পরপরও বলেছে হিন্দুস্তান ভারত 7 সিস্টার আমার বাড়ির কাছে। সেটা আমি আপনার মাধ্যমে শফিক সাহেব, 71 টেলিভিশন শ্রোতা দর্শক, আমার সদ্য শিক্ষকের সামনে আমি বলতে চাই, এসব অভিনয়, সব অভিনয়। তাই আজকে বাংলাদেশের এই বিপ্লবী সরকারকে, মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই সরকারকে ভারত টলারেট করতে পারছে না। সেই কারণে ভারতে আজকে দিল্লিতে সুখে, দিল্লিতে পার্কে, দিল্লিতে কথা বলার সুযোগ করে দিচ্ছে কে? এই মিশ্ররা, এই পররাষ্ট্র সচিবেরা, এই মোদী সরকার। এই মোদী সরকারতে আমার পতাকার উপর আঁচড় দিয়েছে। এর জবাব বাংলাদেশের 18 কোটি মানুষ ইনশাল্লাহ দিবে এবং দিতে বাধ্য থাকবে। আসবো আপনার কাছে আলোচনায়। স্যার, আপনি তো ইতিহাসের একেবারে অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি অধ্যাপনা করছেন দীর্ঘদিন ধরে। ভারত আমাদের প্রতিবেশী, আপনি চাইলে তো প্রতিবেশী পরিবর্তন করা যাবে না। প্রায় 80% সীমান্ত ভারতের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক। তো ভারত সরকার তার দেশের গণমাধ্যমকে বাংলাদেশের যেসব তথ্য সংবাদ প্রচারিত হচ্ছে তার মিথ্যা আমরা এখানে দেখেছি, এবং একই রকমভাবে রিউমার স্ক্যানারের মাধ্যমে আমরা দেখেছি বেশিরভাগ সংবাদই মিথ্যা তথ্য দিয়ে করা। আপনার কি মনে হয় যে কেন ভারতের গণমাধ্যমগুলো এরকম করছে, বা ভারত সরকারই বা তাদেরকে কিছু বলছেন না কেন? আবারও ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। দেখুন, দুটো বিষয় আমি এখানে বলতে চাই। প্রথমত ভারতীয় গণমাধ্যমের ভূমিকা, একটা হচ্ছে ভারত সরকারের ভূমিকা।
ভারতের গণমাধ্যম, বিশেষ করে কলকাতার গণমাধ্যম, একেবারেই শুরু থেকে তারা সাম্প্রদায়িক যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ব্যাপারে তারা এক্সপার্ট। আমি কয়েকদিন আগে একটা টেলিভিশনে বলেছি, 47 সালে যখন সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যাচ্ছে, সেই দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে কলকাতার প্রেস। এবং জওহরলাল নেহরু তখন আপনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে বলেছিলেন, তিনি উষ্মা প্রকাশ করেছিলেন যে কলকাতার প্রেস তো যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য কাজ করছে। ফলে এখন এই 5 আগস্টের পরে ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়ে আমি একদম অবাক হইনি। তারা এটা করবে, এটা আমার কাছে প্রত্যাশিতই ছিল। কারণ কি? কারণ হচ্ছে এই যে শেখ হাসিনার সরকার যে একটা দানবীয় শক্তি হয়ে উঠল, এর পেছনে তো দিল্লির প্রত্যক্ষ মদত ছিল। কেমন? এবং দেখুন, ভারতকে বলা হয় পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ। এরকম একটি দেশ 15টা বছর ধরে তার প্রতিবেশী একটি রাষ্ট্রের 18 কোটি মানুষের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র একটি দল, একজন ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করবার চেষ্টা করেছে। এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষা, এদেশে মানুষের রাজনৈতিক প্রত্যাশা, তার কোনো কিছু কিন্তু তারা ভ্রুক্ষেপ করেনি। এটা ছিল একটা ভারতের সবচেয়ে বড় ভুল। এই অবস্থার মধ্য দিয়ে যখন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই শেখ হাসিনার পতন হয়েছে, সেটা তো আসলে ভারতের একটা পরাজয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমি আরেক জায়গায় বলেছি যে এখন আমরা আসলে বিজয়ী আর তারা হচ্ছে পরাজিত শক্তি। এবং আপনি জানেন, যে কোনো বিজয়ের পরেই আমরা জানি যে কাউন্টার কু হয়, যে কোনো বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়। পরাজিতরা নানানভাবে চেষ্টা করবে, তারা এখন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করবে, তারা নানানভাবে এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করবে, এবং তারা করছে, ভারত করছে এবং ভারতের গণমাধ্যম করছে। এই জায়গাতে আমাদেরকে দৃঢ়তার সাথে এগুলো মোকাবেলা করতে হবে। এবং দেখুন, গত 15 বছরে শেখ হাসিনাকে অনেকে ফ্যাসিস্ট বলে, আমি তাকে আসলে ফ্যাসিস্ট বলতে চাই না। কারণ কি? ফ্যাসিস্ট শক্তির একটা বড় জায়গা হচ্ছে জাতীয়তাবাদী, দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ। উনি কিন্তু তা করেন নাই। উনি যখন এদেশে মানুষকে দমন নির্যাতন করেছেন, সেটা ফ্যাসিবাদী, ক্ষমতায় থাকার জন্য। আবার একই ক্ষমতায় থাকার জন্য তিনি দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন। যে এই শক্তি দেশের স্বার্থকে জলাঞ্জলি, সেটা পদলেহনকারী একটি শক্তি হতে পারে। কেমন? ফলে তাদের এখন আমার শ্রদ্ধেয় জয়নাল আবেদিন ফারুক সাহেব ভাই বলেছেন, সাবেক চিফ হুইপ, যে এই যে তাদের তো একটা এখন মনোকষ্ট আছে, তাদের যন্ত্রণা আছে। কেমন? ফলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে তারা এখন পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করবে, তারা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করবে, তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে, ইসকনের মতো একটা চরমপন্থী একটা গ্রুপকে তারা মদত দিবে। এই জায়গাতে আমাদেরকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। আমি মনে করি, আপনি যেমনটা বলেছেন, উই ক্যানট চেঞ্জ আওয়ার নেইবার। ভারত, এই প্রতিবেশী আমরা চেঞ্জ করতে পারবো না। ভারতের সাথে এখন আমাদের লড়াইটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াই, আমাদের রাজনৈতিক লড়াই। গত 15 বছরে যে দাসত্ব তৈরি হয়েছে, দাসত্ব ভেঙে ফেলার লড়াই। আমাদেরকে গবেষণা করতে হবে, আমাদেরকে রিসার্চ সেল গঠন করতে হবে, কোন কোন ক্ষেত্রে আমাদের দাসত্ব তৈরি হয়েছে, কোন কোন ক্ষেত্রে আমাদের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে, কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দেওয়া হচ্ছে, সবগুলো বিষয় নিয়ে আমাদের গবেষণা করতে হবে এবং একটা একটা করে বিষয় আমাদের ধরতে হবে। এটা শুধুমাত্র স্যার, ভারতের সাথে বিগত 15.5 বছরে যে চুক্তিগুলো স্বাক্ষর হয়েছে, সেই চুক্তিগুলো বাংলাদেশের জনগণ জানে না। এবং প্রথম আমরা যদি বলি 2008 সালে আপনি তো চিফ হুইপ ছিলেন, আপনারা সেই সময় ভারতে প্রথম রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেই সময় তো আপনারা সংসদে দাবি করেছিলেন যে চুক্তিগুলো প্রকাশ করা হোক, আজ পর্যন্ত প্রকাশ করে নাই। আপনি কি মনে করেন স্যার যে এই চুক্তিগুলো প্রকাশ করার এই অন্তর্বর্তী সরকার কি দ্রুত সময়ের মধ্যে করা উচিত? যারা আপনি যে বুদ্ধিভিত্তিক যে একটি চুক্তি দিয়ে লড়াই করবেন, তুলে ধরবেন, সেই চুক্তি। দেখুন, আমি আপনাকে আরেকটা কথা বলি। আমি সিট মহল নিয়ে গবেষণা করেছি। আপনারা জানেন 2015 সালে যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, আমার এটার একটু জানার সুযোগ, কারণ আমি সিট মহল নিয়ে গবেষণা করেছি। আমি ভারত বাংলাদেশ যে ল্যান্ড বাউন্ডারি, 4096 কিলোমিটার ল্যান্ড বাউন্ডারি নিয়ে আমার কাজ। 2011 সালে যে প্রটোকল হয়েছে, 2015 সালে যে চুক্তি, তার সব কিছু আমি খুব কাছে থেকে পর্যবেক্ষণ করেছি। অত্যন্ত দুঃখের বিষয়, আমি যখন এই 2015 সালের চুক্তি, 2011 সালের প্রটোকল নিয়ে যখন কাজ করতে যাই, তখন আমাদের ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটে কিছুই আমি খুঁজে পাই না, আমাদের হাই কমিশনের ওয়েবসাইটে কিছু খুঁজে পাই না। পাওয়া যায় ভারতের ইন্ডিয়ান হাই কমিশনে গেলে কিছু কিছু পাওয়া যায়। অর্থাৎ কোনো চুক্তি কখনো জনগণের সামনে প্রকাশ করা হয়নি। এই যে চুক্তি নিয়ে যে হাইড অ্যান্ড সিক হয়েছে, সেই চুক্তিগুলো নিয়ে আমাদের একটা, আমি আবার বলছি, একটা রিসার্চ সেল হওয়া দরকার। এবং আপনি জানেন, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি অনেকগুলো চুক্তির কোনো এক্সিট ক্লজ নেই। যেই চুক্তিগুলোর এক্সিট ক্লজ নেই, সেগুলো নিয়ে আমাদের আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত। কেন চুক্তির, দুই দেশের মাঝে চুক্তির কেন এক্সিট ক্লজ থাকবে না?
ফলে আমাদেরকে একটা দীর্ঘস্থায়ী লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। কেমন? আমাদের শুধু মাঠ গরম করলে চলবে না, আমাদেরকে ঠান্ডা মাথায়, আমাদেরকে ধৈর্যের সাথে প্রত্যেকটা জায়গা খুঁজে বের করে আমাদের চোখে চোখ রেখে কথা বলার সময় এখন। আমাদের প্রত্যেকটি জায়গার যে বঞ্চনা সেটা পুনরুদ্ধার করার সময় এখন। কেমন? ফলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদের নলেজ বেইজ একটা লড়াই আমাদের শুরু করতে হবে। আসবো আপনার কাছে আলোচনায়। জনালউদ্দিন ফারুক, আপনারা তো সীমান্তে হত্যা বন্ধে, বিশেষ করে ফেলানীকে ধর্ষণের পর যখন সীমান্তের সেই কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল, সেই সময় বৃহৎ আন্দোলন গড়ে তুলেছিল বিএনপি। এরপর এই সরকারের ক্ষমতায় আসার পরে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এখনও কিন্তু সীমান্তে মানুষ হতাহতের ঘটনা বন্ধ হয়েছে এরকম কোনো খবর নেই, হচ্ছে। এটি কিভাবে, কি পরামর্শ আপনার, কি মনে হয়? দেখুন, বাংলাদেশের ফেলানির বিরুদ্ধে যে আন্দোলনটা আমরা শুরু করেছিলাম, সেদিন পার্লামেন্টে আমি ছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় সায়রা খাতুন বা কে ছিল আমার ঠিক মনে নেই। সেখানে শেখ সেলিম একটা বক্তব্য দিয়েছিল, অনৈতিক, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সামনে সিটে বসে, আমি ওনার ইমিডিয়েট পিছনে সিটে বসি। আমি হাত তুললাম, স্পিকার আব্দুল হামিদ আমাকে ফ্লোর দিল না, ম্যাডাম ইশারা দিল, তাও দিল না, আমি দাঁড়িয়ে রইলাম। দেখেন, বাংলাদেশে যে কথাটা শিক্ষক মহোদয় বলেছেন, প্রথম কথাই হলো শেখ মুজিব কোনোদিনও বাংলাদেশের স্বাধীনতা চান নাই। বাংলাদেশের স্বাধীনতা যদি চাইতেন তাহলে তিনি ৭১-এর যে নির্বাচন হয়েছে এলএফওর মাধ্যমে, মনে পড়ে ৭০-এর নির্বাচন এলএফওর মাধ্যমে, তাহলে সেখানে তো স্পষ্ট বলা আছে পাকিস্তান এক থাকবে, ইস্ট ওয়েস্ট দুইটা প্রভিন্স থাকবে। তাহলে সেখানে শেখ মুজিবুর রহমান যদি এলএফওর অধীনে নির্বাচন করে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও যখন ক্ষমতা পাচ্ছিল না, তখন ইয়াহিয়া ভুট্টোর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তার বাবার মৃত্যুর প্রতিশোধটা তো নেবার জন্য সে হিন্দুস্তানের পায়ের নিচে যে আশ্রয় নিয়েছে, সেদিন হিন্দুস্তানে সে ছিল। এই জিয়াউর রহমান তাকে স্যার এনেছিল বাংলাদেশের রাজনীতি করে, তার বাড়ি ফেরত দিয়েছিল। সেই জিয়াউর রহমান তাকে আনার কদিন পর জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, 13 দিন পর। এটা আমার শিক্ষক মহোদয়, আপনি বলার দরকার না, আপনি নিরপেক্ষ মানুষ, শিক্ষক মহোদয় আপনি বলেন কদিন পর তাকে হত্যা করা হয়েছে। তাহলে আজকে বড় বড় কথা বলে শেখ মুজিবকে হত্যার জন্য জিয়াউর রহমান দায়ী, জিয়াউর রহমান পাকিস্তানের সহচর, জিয়াউর রহমান দালাল, জিয়াউর রহমানের কবর উঠে নেওয়া যাবে। ক্ষমতা আসার 7 দিন পরেই জিয়াউর রহমানের মাজারে যাওয়ার ঝুলন্ত ব্রিজটা ভেঙে দিয়েছে শফিক ভাই। তাই এটার প্রমাণ যে শেখ হাসিনাও কোনোদিনও চান নাই হিন্দুস্তানের বিরুদ্ধে যেতে। হিন্দুস্তানের আশ্রয় থেকে বাংলাদেশকে 2040 সাল পর্যন্ত কি একটা অঙ্গীকার করে, চুক্তি করে, যেটা একটু আগে বলেছেন, কোনো এমইও বলেন, কোনো চুক্তি বলেন, সেদিন প্রকাশ, যেদিন ফেলানীকে ধর্ষণ করে যেদিন তার কাঁটাতে ঝুলিয়ে রাখা হয়েছিল, সেদিন বেগম খালেদা জিয়া বক্তব্য দিয়েছিল। সে বক্তব্যকে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, বেশি কথা বলেন না, প্যাকিং করে পাকিস্তান পাঠিয়ে দেব। তখন বেগম জিয়া বসার পরে বক্তব্য, যেহেতু প্রাইম মিনিস্টার বক্তব্য হয় না, আমি সেদিন হাত তুলে বলেছিলাম প্যাকিংয়ের সময় বেশি নাই, প্যাকিং আপনাদেরকে করে হিন্দুস্তান পাঠিয়ে দেবে। সেই দৃশ্যই আজকে বাংলাদেশের মানুষ দেখছে। তলপা নিয়ে হেলিকপ্টারে করে হিন্দুস্তানে তাকে চলে যেতে হয়েছে। বেগম জিয়া কিন্তু বাংলাদেশে এখনো গণতন্ত্রের সপক্ষে কথা বলার জন্য অসুস্থ হয়েও বনানি গুলশান অফিসে এখনো রাজনীতি করছেন। সেখানে আমি মনে করি হিন্দুস্তান এমন এক দেশ, যে দেশ বাংলাদেশকে শোষণ করার জন্য, বাংলাদেশকে শোষণ করে সমস্ত বাজার তৈরি করার যে প্রবণতা, সেই প্রবণতা রক্ষা করার জন্য আজকের এই অবস্থা। তাই আমি মনে করি শেখ হাসিনা কোনোদিনও বাংলাদেশের স্বাধীনতা নয়, অঙ্গরাজ্য হিসাবে এই দেশে টিকে থাকার একটা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমরা মিন্টু আপনার কাছ থেকে একটু সরাসরি জানতে চাই যে মংডু এখন আরাকান আর্মির দখলে, সেখানে অনেক রোহিঙ্গা তারা অপেক্ষা করছেন বাংলাদেশের অভ্যন্তরে ঢোকার, প্রায় 5 লাখ সেই সংখ্যা। আপনার কাছে কি খবর আছে সর্বশেষ? এর আগে তো
10 লাখ রোহিঙ্গা ঢুকেছিল বাংলাদেশে। মিন্টু, শুধু মংডু নয়, আরাকান রাজ্যের প্রায় 17টি রাজ্য ইতিমধ্যে আরাকান আর্মির দখলে আছে। অর্থাৎ যেখানে যে জায়গাটায় রোহিঙ্গারা সবচেয়ে বেশি বসবাস করত, তাদের অবস্থান, তারা সেই জায়গায় হচ্ছে এখন পুরো আরাকান আর্মির দখল। তো এখন এই অবস্থায় যেটা হয়েছে, যারা ওখানে রোহিঙ্গা প্রায় 10 থেকে 12 লাখ পর্যন্ত শেল্টারে ছিল, 10 লাখ, অন্যান্য জায়গায় যে স্থাপনাগুলো আছে সেখানে হচ্ছে প্রায় আরো 5 থেকে 6 লাখ রোহিঙ্গা বসতি ছিল তখন। এবং আমরা যে খবরটা পাই, বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে চাইছে, কারণ হচ্ছে দুই পক্ষের যে সংঘর্ষটা চলছে সে নিরাপত্তার জন্য বা তাদের খাদ্য বা নানা কারণে তারা বাংলাদেশে আশ্রয় নেবার জন্য চেয়েছে, কিন্তু বিজিবি কোস্টগার্ডের কড়াকড়ির কারণে তারা করতে পারেনি। কিন্তু তথ্য উপদেষ্টা কিছুদিন আগে দুঃখিত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা কক্সবাজারে এসে বলে গেলেন যে প্রায় 40,000-এর মতো রোহিঙ্গা ইতিমধ্যে অনুপ্রবেশ করেছে। কিন্তু এখন যে নতুন করে আমরা খবর পাই সেটা হচ্ছে যে অনেক রোহিঙ্গা 17টি রাজ্যে প্রায় রোহিঙ্গা পাহাড়ের পাদদেশে নাফ নদীর পাড়ে এসে অবস্থান করছে, সুযোগ খুঁজছে যদি বাংলাদেশ যদি একটু ঢিলে ঢালা হয় সীমান্ত এলাকা, তবে তারা এখানে ঢুকে পড়বে। কারণটা হচ্ছে একটাই। মিন্টু, আমরা একটু আসছি যে কামরুল ইসলাম মিন্টু, আপনি যেহেতু সার্বক্ষণিকভাবে ওই এলাকায় আছেন, দেখেন কতজন, সেই ধারণা কি পাওয়া গেছে যে এই অনুপ্রবেশ করার অপেক্ষায় কত সংখ্যক রোহিঙ্গা এখন সীমান্তবর্তী অর্থাৎ মংডু দিয়ে আমাদের সীমান্তবর্তী এলাকায় আছেন, এবং ওই পার থেকে কোনো খবর পাচ্ছেন আপনি? সেই সংখ্যাটা যদি একটু বলেন। সঠিক সংখ্যাটা বলা খুবই কঠিন, কিন্তু আমরা বিচ্ছিন্ন ভাবে যে খবরগুলো ওখান থেকে পাই সেটা হচ্ছে যে মংডুর আশপাশে এলাকায় প্রায় 30 থেকে 50,000-এর মতো রোহিঙ্গা বিচ্ছিন্ন ভাবে, কেউ নদীর পাড়ে, কেউ পাহাড়ে এভাবে বসবাস করছে। কিছুদিন আগে আমরা সেই ছবি 71 দেখতে পাচ্ছি। এবং আবার অন্যান্য যে রাজ্যগুলো আছে সেখান থেকে প্রায় 270 কিলোমিটার যে সীমানা বাংলাদেশের, সেই সীমানা জুড়ে প্রায় লাখের বেশি রোহিঙ্গা অপেক্ষা করছে। কিন্তু আরো অনেকে আসতে চাইছে, বাংলাদেশের অবস্থা কড়াকড়ি, কারণ তারা অনুপ্রবেশ করতে পারছে না, সুযোগ পাচ্ছেন না। তো আমরা সংখ্যাটা এভাবেই বলি যে তাদের তথ্য অনুযায়ী প্রায় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করবার চাই, কিন্তু বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে একটা রোহিঙ্গাও তারা অনুপ্রবেশ করতে দিবে না। একই বক্তব্য কোস্টগার্ডের পক্ষ। মিন্টু, আমাদের 71 মুখোমুখি অনুষ্ঠানে আপনি যুক্ত হয়ে মংডুর সীমান্তে অর্থাৎ আরাকান আর্মির দখলে এবং তারপর রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশে অপেক্ষার তথ্য জানাচ্ছেন, আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনায় যুক্ত এই পর্যায়ে আসতে চাই জনাবউদ্দিন ফারুক। আপনি জানেন যে এর আগে রোহিঙ্গারা বাংলাদেশে যখন প্রবেশ করে, একজন রোহিঙ্গাও ভারতে প্রবেশ, কোনো সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে হবে, সকল রোহিঙ্গা বাংলাদেশের অভ্যন্তরে। বাংলাদেশ কি বিকামে ডাম্পিং স্টেশন বা ডাম্পিং জোন হচ্ছে? ওই আগের কথাই, যে দেশে গণতন্ত্র থাকে না, যে দেশে নির্বাচিত সরকার থাকে না, যে দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকে না, যে দেশে স্বৈরাচারী কায়দা রাষ্ট্র পরিচালিত হয়, যে দেশে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি বেড়ে যায়, সে দেশে এই অবস্থা হয়। ডাম্পিং বলেন, যাই বলেন, এখন ভারত একটা রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে না, সবকে এখানে পাঠাবে। এটাও একটা পরিকল্পনা তাদের, যে বাংলাদেশে ছেড়ে দিয়ে এখানে সন্ত্রাসী কার্যক্রম শুরু হোক এদেশে। যেহেতু নির্বাচিত সরকার নাই, আমি অনুরোধ জানাবো নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে যেন অনতিবিলম্বে এটা জাতিসংঘে ইনফর্ম করা হয় এবং জাতিসংঘের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়, এবং বিজেপিকে শক্ত হাতে বর্ডার প্রস্তুত রাখতে হবে, একটা রোহিঙ্গা যেন ঢুকতে না দেওয়া। স্যার, আপনি তো ইতিহাস বিভাগের অধ্যাপক হলেও সামগ্রিক রাজনীতিকে আপনি পর্যবেক্ষণ করেন। এই রোহিঙ্গা নিয়ে আসলে এটি কি কোনো রাজনীতির অংশ, ভূ রাজনীতির অংশ কোনো, যে আমাদের বাংলাদেশেই বারবার লাখ লাখ রোহিঙ্গা এর আগে এসেছে, 10 লাখ, এখন সেটি 15 লাখ, আবার অপেক্ষমান আছে লাখখানেক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের জন্য? এটি অবশ্যই ভূ রাজনীতির অংশ। আমি যতটা বুঝতে পেরেছি আপনার সময় খুব কম, সেই ভূ রাজনীতি নিয়ে আলোচনা করার খুব বেশি সময় হতে পাবো না। তবে আমি দুটো বিষয় বলতে চাই। আপনারা জানেন যে যখন 10 লাখ ঢুকলো বাংলাদেশে, তখন তৎকালীন প্রধানমন্ত্রী, ওই যে আমি আগেই বলেছি, তিনি কিভাবে তার ব্যক্তি ইচ্ছা, তার আকাঙ্ক্ষার কারণে দেশের স্বার্থকে, জাতির স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন। তিনি কি ঘোষণা দিয়েছিলেন যে 17 কোটি মানুষকে তিনি খাওয়াতে পারেন, 10 লাখকেও খাওয়াতে পারবেন, এবং এর পেছনে একটা উদ্দেশ্য ছিল কি, শান্তিতে নোবেল পাওয়া। দেখুন, শান্তিতে নোবেল পাওয়ার লোভে তিনি জাতির জন্য, দেশের জন্য কত বড় একটা বিপদ ডেকে এনেছেন। এবং আপনারা জানেন যে এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে কক্সবাজারের বাস্তুতন্ত্র আজ ধ্বংস হয়েছে, কক্সবাজারের জনজীবন আজ বিপর্যস্ত,
এবং আমরা কোনোভাবেই এটা থেকে মুক্তি পাচ্ছি না। ফলে আমি এখন যেটা মনে করি সেটা হচ্ছে যে বর্তমান যে উপদেষ্টা আছেন তার যে আন্তর্জাতিক যোগাযোগ, তার যে আন্তর্জাতিক সম্পর্ক, তিনি সেইটাকে কাজে লাগিয়ে তিনি দ্রুত অত্যন্ত জরুরিভাবে এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কথা বলবেন। যেমনটি শ্রদ্ধেয় জনাব ফারুক উনি বলেছেন যে জাতিসংঘে এটা নিয়ে যাওয়া, এবং জাতিসংঘ কেন এই যে রোহিঙ্গাদের বিপন্নতা এরপরও জাতিসংঘ কেন নীরব থাকবে, জাতিসংঘ কেন শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করবে না। ফলে আমাদের প্রধান উপদেষ্টার উচিত আন্তর্জাতিকভাবে এটাকে নিয়ে যাওয়া এবং জাতিসংঘকে কড়া বার্তা পাঠানো যে আপনারা ইমিডিয়েটলি এখানে শান্তিরক্ষা মিশন পাঠান এবং এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে শান্তিরক্ষা মিশন কি মিয়ানমারে পাঠাবে? এক্স্যাক্টলি। আপনি আফ্রিকাতে বিভিন্ন জায়গায় মানুষ পাঠিয়ে যায়, এখানে কেন পাঠাচ্ছেন? এত অত্যাচার করা হয়েছে, কারণটা কি? এটা রিজনটা কি বাইর করতে হবে। স্যার ঠিকই বলেছে, এটা করতে হবে। ঠিকই বলেছে যে বাংলাদেশটাকে তারা, আপনি যেটা বলেছেন শফিক স্যার সিনিয়র সাংবাদিক, আপনি যে ডাম্পিং, তার ইন্ডিয়াতে ডাম্পিং মানা, ইন্ডিয়াতে তাদের বর্ডার আছে, সবাই দিকে ঠেলছিস কেন? এটা একটা পরিকল্পনা, রাজনীতিক অস্থিরতার সৃষ্টি করা। এবং আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু পারেন এটা চাইলে, তার যে আন্তর্জাতিক যোগাযোগ, না আন্তর্জাতিক যোগাযোগ ক্ষেত্রে ডক্টর ইউনূস একজন পপুলার, এক্স্যাক্টলি। আমরা তাকে সমর্থন দিয়েছি কেন? আমরা সমর্থন এই জন্য দিই, সততার দৃষ্টান্ত সে পৃথিবীর ইতিহাসে। আলোচনার শেষ পর্যায়ে আমরা আরেকটি প্রসঙ্গ আনবো। এটি মূলত আপনার রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আপনি বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করেন, উপদেষ্টা, আপনারা বারবারই নির্বাচনের রোডম্যাপ চাচ্ছেন সরকারের কাছে, কিন্তু সরকার তো বলছে যে তারা সংস্কারের উপরে নির্বাচন দিবে, কিন্তু আপনারাও কি কোনো রোডম্যাপ দিচ্ছেন এই সংকট সমাধান অথবা সংস্কারের? আপনাদের রোডম্যাপ কি আছে? একই কথা, ওই যে অভিজ্ঞ সাংবাদিক, তো ওনার প্রশ্নের উত্তর দেওয়া বড় কঠিন স্যার। আসলে খুব চালাক, চতুর, এই জন্য দেশের জন্য, দেশের মানুষের জন্য, নিজের ব্যক্তি জীবনের জন্য। সভ্যতা আজকে থেকে চিনি না স্যার, কিন্তু এই প্রশ্নের উত্তর সরাসরি আনকাট যাবে। এটা যে বাংলাদেশে আজকে একটা বক্তব্য আপনি শুনেছেন এই তত্ত্বাবধায়ক সরকারের, আমি নাম স্যার উল্লেখ করতে চাই না, যে 57 বছরেও নাকি আমরা সংস্কার করতে পারিনি, রাজনীতিবিদরা কেন করলেন? তাহলে আজকে আমারও একটা প্রশ্ন ওই লোকের কাছে যিনি এই কথাটা বলেছেন যে আমরা স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করছি সংস্কার করার জন্য, কিন্তু আমার প্রশ্ন ওনার কাছে যে রাজনীতিবিদদের কাজ রাজনীতিবিদকে করতে দেন। আপনারা নতুন করে যেটা আসছেন ছাত্র জনতা বিপ্লবের মধ্যে দিয়ে, সেইটুকু আপনার শুধু একটা নির্বাচন উপহার দিয়ে সোজা আপনারা আপনাদের জায়গায় চলে যান। এইসব কথাবার্তা বলে একটা বিভ্রান্ত সৃষ্টি করে আমি মনে করি। আমাকে এই বক্তব্যের পর জনগণ যেভাবে এলাকা থেকে ফোন করছেন, আমি স্যারের সাথে আলাপ করছি, যে এই বিষয়গুলো আমার মনে না বলাটাই ভালো। কারণ এরই মধ্যে যদি এই উপদেষ্টাদের এইসব কথাবার্তায় যদি মানুষের মনে ক্ষুণ্ণ হয়ে যায়, তাহলে মানুষ কোন দিকে আবার মঈন ফখরুদ্দিনের মতো সমালোচনা শুরু করলে একটা বিপদে পড়বে। সেখানে আমি মনে করি যে বাংলাদেশের যে টোটাল যে রাজনীতি, সেই রাজনীতিটা আমরা সম্পূর্ণভাবে আল্লাহর রসুলের মতো যেভাবে বিশ্বাস করি, ধর্মকে বিশ্বাস করি, আমরাও খোকন মুক্তের রক্তের পরে যে এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম যে নামে ডাকুন আমরা বিশ্বাস করেছি, এবং তাদের এখন পরম দায়িত্ব হলো জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করা। দেখবেন যে কোনো রাজনীতিবিদ ক্ষমতা আসবে, কারণ এখন তারেক রহমান তো বলেই দিয়েছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতির সাথে ক্ষমতা ভারসাম্য করা হবে, ডিপটি প্রাইম মিনিস্টার বানানো হবে, সকলকে স্বাধীনতা দেওয়া হবে, 2 কক্ষ বিশিষ্ট সংসদ করা হবে, সকল জাতীয় সরকার পর্যন্ত গঠন করার অঙ্গীকারবদ্ধ আমাদের নেতা তারেক রহমান। সেখানে আমি মনে করি এসব কথা না বলে একটা নির্বাচনী ম্যাপ জরুরি প্রয়োজন, যেটা দিয়ে রোহিঙ্গা ঠেকাতে পারবো, যেটা দিয়ে হিন্দুস্তানের 7 সিস্টারকে ঠেকাতে পারবো, যেখানে অবৈধ পন্থায় যেসব শেখ হাসিনা কথাবার্তাগুলো বলছে উস্কানিমূলক, সেগুলো বন্ধ করার ক্ষমতা জনপ্রতিনিধির হাতে। থ্যাংক ইউ স্যার। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আছি। আপনার কাছে ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী স্যার, আপনার কাছে শেষ পর্যায়ে একটু জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক ইচ্ছা নাই, অভিলাষ নেই, তারা কোনো কিংস পার্টি গঠন করবেন না, তারা সংস্কার করবেন যে সংস্কার 50-52 বছরে রাজনৈতিক দলগুলো করেনি বা করতে সেভাবে সামর্থ্য হননি, যে কারণে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে দায়িত্ব কিন্তু নিতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই 24 জন উপদেষ্টা
তারা দায়িত্ব পালন করছেন, তারা মূলত সংস্কারটাকে গুরুত্ব দিচ্ছেন। আপনি কি মনে করেন স্যার? দেখুন, 53 বছরের রাজনৈতিক দলগুলো পারেনি, এটা একটা বেম গ্লেমের মতো, কেমন? আমি ওদিকে যাব না। আমি যেটা বলতে চাই, কেন এই আলাপটি হচ্ছে, এই আলাপটি হওয়ার মূল কারণ হচ্ছে এই সরকার একটি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারেনি এই 4 মাসে। যদি একটি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারতো তাহলে কিন্তু সবাই এক সুরেই কথা বলতো নির্বাচন কবে হবে, কোন কোন সংস্কারগুলো আগে হবে, কেমন? আরেকটি বড় বিষয় হচ্ছে যে এই সরকারের, ওই যে আমি শুরুতে বলেছিলাম, রিকভারি, রিকনস্ট্রাকশন, রিফর্ম, এই যে রিকভারি করা, পুনরুদ্ধার করা, অর্থনীতিকে পুনরুদ্ধার করা, জনজীবনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা, সেই জায়গায় কিন্তু আমরা ব্যর্থতা দেখি। কিন্তু সরকার তো চেষ্টা করছে স্যার, চেষ্টা করছে, কিন্তু হচ্ছে যে সেই চেষ্টার মাঝেও আপনাকে করতে হবে। দেখুন, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে এই সরকার বসে আছে। এই সরকারের মানে শক্তি এবং চেতনায় থাকতে হবে যে প্রয়োজন ওখানে শহীদ হয়ে যাব, কিন্তু তবুও জন আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। আপনি যদি আপোষ করার চেষ্টা করেন, আপনি যদি আপনার গা বাঁচিয়ে কাজ করবার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই বিপ্লবের চেতনাটাই থাকবে না। তার মানে আবু আমরা সাঈদ 4 মাসে বা মুগ্ধ, এক্স্যাক্টলি আবু সাঈদ, মুগ্ধ এবং ইয়ামিনের রক্তের মূল্য অনেক বেশি। সুতরাং এই রক্তের বিনিময়ে যারা ওখানে গিয়ে বসে আছেন, তাদের কথাবার্তায় তো একটা বিপ্লবী চেতনা থাকতে হবে, তাদের কাজের মাঝে বিপ্লবী চেতনা থাকে, কিন্তু আমরা সেটা দেখছি না। এবং আপনি সিন্ডিকেট ভাঙতে পারছেন না, যদি না পারেন তাহলে আপনি ব্যর্থ, আপনি ওখান থেকে সরে যান না। কিন্তু আইন শৃঙ্খলা খানিকটা পুনরুদ্ধার হচ্ছে, আমরা সেটা অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু আপনি বাজার সিন্ডিকেটটা ভাঙতে পারেননি। আপনি বিভিন্ন সিন্ডিকেট করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে আপনি জানেন বদলি ইত্যাদি খবর কিন্তু আমরা পাচ্ছি। ফলে এই জায়গাগুলোতে সরকারকে আরও বলিষ্ঠভাবে কাজ করতে হবে এবং সরকারকে একটি চেষ্টা সবসময় করতে, সেটা হচ্ছে জাতীয় একটা ঐক্য যদি এখনো তারা গড়ে তুলতে না পারে, সেখানে তাদের কাজ করতে হবে। আমার ওই জায়গায় একটা ঘাটতি মনে হচ্ছে। নিশ্চয়ই ৭১ মুখোমুখি এই অনুষ্ঠানে যে আলোচনা হলো আজকে, আপনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী এবং আপনি রাজনীতিবিদ, আপনি জনাব ফারুক, আপনারা যে বিষয়গুলোর অবতারণা করেছেন, সরকারের কাছে যে বিষয়গুলো আমলে নেওয়ার কথা বলেছেন এবং ভারতের বিষয়ে আলোচনা করেছেন, এসব বিষয় নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা যারা যে বিভাগের দায়িত্ব বা যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, তারা আপনাদের আলোচনাগুলো নিয়ে তাদের নীতি, পলিসি, পদ্ধতির ক্ষেত্রে তারা অবশ্যই সেটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। দর্শক, ৭১ মুখোমুখি অনুষ্ঠানে আজ আমাদের সাথে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক চিফ হুইপ জনাব ফারুক। বিজয়ের মাসে জনাব ফারুক, আপনাকে আরও একবার শুভেচ্ছা, বীর মুক্তিযোদ্ধা আপনি, আপনার শুভেচ্ছা জানিয়ে, এবং স্যার আপনারাও এই কি বলে 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আপনিও একজন যোদ্ধা, অথবা পরিণতি যদি সফল না হতো এই আন্দোলন, তাহলে আপনার পরিণতি কি হতো সেটা প্রথম ভিডিওতে আমরা যা দেখিয়েছি দর্শকদের, তা দেখে তারা নিশ্চয়ই অনুমান করতে পারবেন। এবং আপনাদের এই কথা সরকারের বিরুদ্ধে না, সরকারকে আসলে শক্তিশালী করা, সরকারের কাছ থেকে সুনির্দিষ্টভাবে একটি রোড ম্যাপ, সেটি সংস্কার এবং সেটি নির্বাচন। দর্শক, ৭১ মুখোমুখি আজ এ পর্যন্তই।